আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছে। আপনারা জানেন যে বিশিষ্ট মানুষজনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। তারা এসে তাদের ঠিক এই লোকসভা নির্বাচনের আগে তাদের ভোট ভাবনাকে প্রভাবিত করছে কি কি বিষয়, কি কি ইস্যু, তাই নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছেন, কথা বলছেন, খানিকটা হয়তো ভাবনার খোরাকও যোগাচ্ছেন। কারণ আর ঠিক 4 দিন পরে এ রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট, তার ঠিক 4 দিন আগে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠানে আজকে বসেছি। যারা রয়েছেন আজকে তাদের সঙ্গে প্রথমেই আপনাদের আলাপ করে দিই। আমার ডান দিকে বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়, অভিনেত্রী চৈতি ঘোষাল এবং ক্রীড়াবিদ বিশিষ্ট ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। প্রথমেই আমার মনে হয় যে একটু প্রত্যেকের কাছে আমরা যদি একটু ইন্ডিভিজুয়ালি জানতে পারি যে ঠিক এই সময়টায় দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের এই যে ভোট দেওয়া তাকে প্রভাবিত করছে বা তাকে ভাবাচ্ছে কোন ইস্যুগুলো। আমি যদি প্রথমে দেবেশ তাকে দিয়ে শুরু করি। আমাকে সব থেকে বেশি যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যেটাকে আমরা বলি ডেমোক্রেসি এবং কনস্টিটিউশন, সেটা কোথাও আমাদের যে ভারতের নাগরিক হিসেবে আমাদের যে অধিকারটুকু আছে সেই অধিকার বোধহয় খর্ব হচ্ছে দিনের পর দিন। এটা আমাকে ভাবাচ্ছে আমাদের ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতার আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বোধহয় কোথাও ধাক্কা খাচ্ছে। একই সঙ্গে আমাদের মানুষ হিসেবে আমাদের নিজস্ব যে স্বাধিকার এবং আমাদের যে নিজস্ব মতামত প্রকাশের যে জায়গা, সেটা বোধহয় খর্ব করা হচ্ছে। এবং একই সঙ্গে আমাদেরকে একটা কনস্ট্যান্টলি একটা সার্ভেলেন্সের মধ্যে রাখা হচ্ছে। এটা আমি বলতে পারি যে এটা যেন অনেকটা জর্জ অরওয়েলের 1984 উপন্যাসের যে কল্পিত যে শহর ছিল, কল্পিত যে দেশ ছিল, সেই দেশের কাছাকাছি কোন একটা জায়গায় বোধহয় ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবটা মিলিয়ে আমার কাছে এইবারের নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন বলেই মনে করি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো দেবেশদার কথায়, কারণ আমরা গতকালও অনেকটা ধর্ম নিয়ে আলোচনা করেছি, কিন্তু সার্ভেলেন্স বা নজরদারি এইটা একটা এবারের লোকসভা নির্বাচনের আগে দেবেশ চট্টোপাধ্যায়কে ভাবাচ্ছে। আমি নিশ্চিত আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেককেই হয়তো এই সার্ভেলেন্স বা নজরদারি বিষয়টা ভাবাবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমি ডক্টর কুণাল সরকারের কাছে আসবো, বলুন। আমাকে যেটা সত্যি হতাশ করছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যতই এই রাজনৈতিক মেরুকরণের উন্মাদনা যতটা বাড়ছে, অর্থাৎ আমরা যতই আমাদের চিন্তন মনন সবকিছুর মধ্যে পার্টি ব্যাপারটা একটা প্রাধান্য পাচ্ছে, উই আর মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য পিপল। কারণ গণতন্ত্রের যে এজেন্ডা, গণতন্ত্রের সে এজেন্ডা হলো মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে। আমাদের দেশটা 120 কোটি মানুষের একটা সমন্বয়, সেটা কেবল 543টা কনস্টিটুয়েন্সি নয়, একটা কনস্টিটুয়েন্সি কেবল একটা সিট নয়, সেটা 15 থেকে 20 লক্ষ মানুষের বাস। সুতরাং আমি চাইতাম যে আজকে 70 বছর পরে আমাদের এই যে লোকসভার ইলেকশন হতে চলেছে, এখানে আমাদের আরো বেশি আলোচনা হোক শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, এমপ্লয়মেন্ট নিয়ে, আমাদের হেলথ ইন্ডিসিস নিয়ে, যে এই 15-20 লক্ষ মানুষের হাল হকিকতটা কি হলো গত 5 বছরের মধ্যে, এই নিয়ে কিন্তু কোনো আলোচনা যত দিন যাচ্ছে সেই আওয়াজটাকে ছাপিয়ে উঠছে। কি আওয়াজ? যে কোন পার্টি কত শতাংশ ভোট পাবেন, হিন্দুরা কাকে ভোট দেবেন, মুসলমান কাকে ভোট দেবেন, আমাদের ব্যাকওয়ার্ড কাস্ট কাকে ভোট দেবেন, ফরওয়ার্ড কাস্ট কাকে ভোট দেবেন। অর্থাৎ আমরা যতই এই উন্মাদনাটার শিকার হচ্ছি, ততই কিন্তু আমরা আমাদের জীবন জীবিকা সংক্রান্ত যেটা কিন্তু গণতন্ত্রের এজেন্ডা ইজ পিপল নট পার্টি, তার থেকে আমরা সরে আসছি। অর্থাৎ ডক্টর কুণাল সরকার বলতে চাইছেন যে রাজনীতি যা কিনা মানুষের জন্যই হওয়া উচিত ছিল, উইচ ইজ অ্যাকচুয়ালি পলিটিক্স ইজ হোয়াট, আমাদের একটা এক্সটেনশন অফ দিস সোসাইটি, আমরা যে সমাজটায় বাস করি তার একটা এক্সটেনশন। তো সেই এক্সটেনশনটার এই সমাজের মানুষগুলোকে নিয়ে চলার কথা ছিল, কিন্তু ইলেকশনের আগে দেখা যাচ্ছে দুটো যেন বিচ্ছিন্ন বিষয়, কোথাও যেন মানুষ নেই ফোরফ্রন্টে, মানুষ নেই এই রাজনৈতিক আলোচনায়। এইটা এইবারে ভোটের রাজনীতি, তাই বলছি, ইলেকট্রাল পলিটিক্সে, অথচ মানুষই তো ভোট দিয়ে 543 জন ক্যান্ডিডেটকে পাঠাবেন। এই বিচ্ছিন্নতাটা এই মুহূর্তে ডক্টর কুণাল সরকারকে প্রচন্ড রকমের ভাবাচ্ছে। চৈতিদি বলো।
আমার মনে হয় এই লাইনটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট এখানে দাঁড়িয়ে, যে হে দুর্ভাগ্য দেশ হতে, হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়। আর মানে মৃত্যু ভয়টার সমান রাজ ভয়, এটা আমার কাছে খুব বড় একটা বিষয় সাধারণ মানুষ হিসেবে, যে আমি কি খুলে কথা বলবো? হ্যাঁ, এটা আমার কাছে খুব বড় ভরসা। এটা কি আমার সামনে যে সমাজ তৈরি হবে, যে দেশের কাঠামো তৈরি হবে, সেটা কি তোমার মতো করে হ্যাঁ তুমি বলবে তোমার ওইটুকু জায়গা আছে? এইটা কি আমি পাবো আমার জায়গা থেকে? মানে এটা তো আজকে ডেফিনেটলি স্বাস্থ্য বা রাস্তাঘাটে আলো, যানবাহন, এগুলো তো বিষয়, একটা স্বাস্থ্য তো একটা বিশাল বড় বিষয়, কিন্তু তার থেকে যেটা মানে যে সরকার তৈরি হবে, সেই সরকার কি মানে আমাদের ওই ডেমোক্রেটিক রাইটস, বেসিক রাইটস গুলো এনশিওর করবে? যেখানে 100 জন পরিচালক তারা বলেছেন যে তারা বলতে পারেন না, আমি বুঝতে পেরেছি। ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা এই মুহূর্তে চৈতী ঘোষালকে ভাবাচ্ছেন। রাইট টু নলেজ, স্বচ্ছতা, এইগুলো বেসিক জিনিসগুলোর প্যারাফাইনালিয়ার্স গুলো চোখের সামনে দেখা যাচ্ছে, যেটা থেকে বোঝা যাচ্ছে যে আমি বুঝতে পারছি। আমি কিছুদিন আগে একটা সরকারি মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, সেখানে দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। অনেকটা তৈরি হয়েছে বিষয়, কাঠামো তৈরি হয়েছে, সমস্ত মেশিনস এসেছে, আপনাদের মতো ডাক্তাররা অপারেশন করেছে, কিন্তু তার পরেরটা এটা আমি শুনেছি যে অপারেশন করার পরে যে পোস্ট অপারেশন পিরিয়ডটা জন্য যে কাঠামো দরকার, সেটা কি এনশিওরড হচ্ছে? বুঝেছি। এই ভাবনাগুলো চৈতীদিকে এই মুহূর্তে ভাবাচ্ছে। তুমি বলো সুরজিৎ দা। প্র্যাকটিক্যালি তিনজন যারা বললেন তাদের প্রত্যেকের কথাতেই একটা মানে বেসিক জিনিস পাওয়া যাচ্ছে, যেটা আমাকেও বারবার ভাবায়, সবসময়ই ভাবায়। শুধু আজকে ভাবাচ্ছে, ভোটের জন্য ভাবাচ্ছে তাই নয়, এখানে মানুষকে নিয়ে ভাবাই হয় না। কিন্তু যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের প্রাথমিক কাজ আমরা ভোটের আগে শুনে থাকি যে তারা মানুষকে নিয়ে ভাবছেন, তারা মানুষের জন্য কাজ করবেন বলে আসছেন। তাদের জেতানোর যে আবেদন, আমাকে জেতাও বলে যে আবেদন তারা করছেন, সেটা মানুষ বারবার বলার চেষ্টা করছেন আমরা মানুষের কাছে আবেদন করছি এবং মানুষের ভালোর জন্য আমরা তোমাদের কাছে আসছি, তোমরা আমাদের নিয়ে এসো, ভোট দিয়ে তোমাদের সামনে নিয়ে এসো, তোমাদের জন্য কাজ করার সুযোগ দাও। এই যে বক্তব্য, এটা আলটিমেটলি দেখা যাচ্ছে একটা মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যাচার। তারাও হয়তো কখনো কখনো আমার মনে হচ্ছে যে তারাও হয়তো জানে, যারা বলছেন আমরা মানুষের জন্য কাজ করতে আসছি, তারাও হয়তো জানেন যে আমরা মানুষের জন্য কাজ করতে সেই অর্থে পারবো না। আমাদের হয়তো পার্টির জন্য কাজ করতে হবে, ডক্টর সরকার যেটা বলছিলেন, সেইটা কি আসলে মানুষের জন্য কাজ? এটা বারবার আমাকে ভাবাচ্ছে। আর দেবেশ যে ধর্মের কথা বললেন, ধর্ম নিয়েই তো গোটা ভোটটা হচ্ছে বলে কখনো কখনো আমার মনে হয় যে একদিকে কারা মুসলিমকে ভোট দেবেন, কারা মুসলিম ভোট কাদের দিকে যাবে, হিন্দু ভোট কাদের দিকে যাবে, সেইটাকে মানে লক্ষ্য করে প্রার্থী নির্বাচন করে, প্রার্থী নির্বাচনও সেই প্রার্থী নির্বাচন থেকে শুরু হচ্ছে সেই জিনিসটা। এইটা একটা ব্যাপার যে ধর্মের নামে যে জিনিসটা হচ্ছে, সেটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত অপছন্দ। সেটা ভোটকে আমার মানে ভোটের জন্য আমাকে কিভাবে প্রভাবিত করছে সেটা আমি ভালো করে বুঝতেই পারি না মাঝে মাঝে। সুরজিৎদার কাছে একটা বড় বিষয় কথা থেকে উঠে এলো, সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি এবং পারফরমেন্সের মধ্যে একটা বিশাল গ্যাপ, এবং যখন পারফরমেন্স দেখে একটা সরকারকে নির্বাচন করব বা করব না বলে মানুষ ঠিক করছেন, তখন সেই জায়গাটা থেকে তাদের মুখটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমন কতগুলো ইস্যু নিয়ে যেগুলো হয়তো ডেলিবারেটলি তার লাইফে তাকে কোনোদিন ভাবাবে না। আচ্ছা, এবার আমাকে সবাই মিলে একটা কথা বলো,
এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে খুব নতুন, যেটা আমরা মোটামুটি একটা মূলত আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছি। আমাদের জীবনগুলো, আমাদের সামাজিক জীবনে এমন কি পরিবর্তন এসে গেল যে আমি একটা পয়েন্ট, যেহেতু আর 4 দিন বাদে উত্তরবঙ্গে ভোট এবং উত্তরবঙ্গে এটাকে একটা বড় ইস্যু করে দেখা হচ্ছে বলে আমরা জানি যে অনুপ্রবেশ একটা বড় ইস্যু হয়েছে। দেশভাগের যন্ত্রণা আমাদের দেশে দুটো রাজ্য মূলত বড় করে দেখেছে, পাঞ্জাব এবং বাংলা। ঐতিহাসিকভাবে আমরা দুপক্ষের ইতিহাস, অর্থাৎ আমরা যে ইতিহাস পড়ে বড় হয়েছি এবং পরবর্তীকালে যে ইতিহাস আমাদের সামনে মেলে ধরা হচ্ছে, যদি দুটোরই তুল্যমূল্য বিচার করি এবং দুটো থেকেই খানিকটা জ্ঞান আহরণ করেও নি, তাতেও আমাদের সামাজিক জীবনে, অন্তত পশ্চিমবঙ্গে বাসী হিসেবে আমি বলতে পারি, আমাদের কোথায় কি এসে গেছে যে আমার বন্ধুর ধর্ম কি সেটা নিয়ে আমরা প্রথম আলোচনা করেছি, কোনোদিন করিনি। তুমি ফুটবল মাঠে যাদের নিয়ে খেলেছো, এখনো পর্যন্ত 17 সেকেন্ডের গোল হলে সেই আকবরকেই মনে পড়বে। এখনো পর্যন্ত একটা মজিদ ভাস্করের ইন্টারভিউ ছাপা হলে সেটা সবাই হামলে মিলে পড়ে, বাবা লোকটা কি করছে, দুবাইয়ে বসে কি করছে। সেই কোনোদিন তো আমাদের এটা হয়নি। আজ হঠাৎ আমরা সামাজিকভাবে কি একটা বড় পরিবর্তনের মুখোমুখি হলাম যে এই অনুপ্রবেশ করে যারা এসেছেন, যারা ওই দেশ থেকে এখানে চলে এসেছেন, তারা হিন্দু হলে শরণার্থী আর মুসলিম হলে অনুপ্রবেশকারী। এইটা কি এলো আমাদের সামাজিক পরিবর্তন? আমাদের জীবনগুলো কিভাবে বদলে গেল? কি মনে হয়, কোন আলোয় দেখছেন আপনারা? না, আমার এটার একটা বিশ্লেষণ আছে, এবং বিশ্লেষণটা হলো যে একবার যখন একটা কাঁচে একটা বিগ স্ল্যাব অফ গ্লাস, তার মধ্যে যদি একটা ক্র্যাক ধরতে শুরু করে, সেই ক্র্যাকটা সংখ্যায় কতটা হবে, ডেপথে কতটা হবে এবং কত দূর এগোবে, সেইটা কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল মিরর ক্র্যাকড। যে কারণে আগাথা ক্রিস্টি একটা গল্প লিখেছিলেন মিরর ক্র্যাকড, দ্যাটস এ সেপারেট থিং। এখন আমাদের দেখুন, আমাদের অসুবিধাটা হচ্ছে কি, যে আমরা আমাদের সহনীয়তা নিয়ে, অর্থাৎ আমাদের যে জন্ম মুহূর্তের যে দুঃখ বেদনা, যেটাই পূর্ব ভারতকে 35-40-এর শতক থেকে আমাদের হয়েছে, আমরা কিন্তু এটা হজম করে গেছি, আমরা কিন্তু এটা বড় করে দেখিনি। এবং বিভিন্ন এজেন্ডা যখন আমাদের উপর দিয়ে এসেছে, সেটা কখনো এসেছে অসমে বাঙালি ভার্সেস অসমিয়া নিয়ে, কারণ একটা প্রেসিডেন্সি অফ বেঙ্গল বলে একটা ব্যাপার ছিল, যে প্রেসিডেন্সি অফ বেঙ্গল আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়াকেও শাসন করত এমন একটা সময় থেকে। আমরা এই বিভিন্ন বিভাজনকে আমরা মেনে নিয়েছি, এবং সেখানে যেহেতু সময় আমরা প্রতিবাদ করিনি, আমরা আজকে এমন এই উদ্ভট প্রস্তাব দেখছি যে আমরা একবার কি বললাম, একবার আমরা বললাম যে না 1971-এর অমুক দিন হয়ে গেলে, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের জীবনের ইতিহাস তো ওই একটা দিন, একটা ঘন্টার উপর দিয়ে নির্ধারিত হয়নি। আজকে আমাদের প্রজন্ম হয়তো দেখেনি, কিন্তু যারা আমাদের বাবাদের, আমাদের আগের প্রজন্ম, জাস্ট জেনারেশন বিয়ন্ড, আমরা যে সুনামির মধ্যে দিয়ে আমরা বেরিয়েছি। আজকে দেখুন, কথায় কথায় আমাদের অনেকে বলেন যে কলকাতার এই অবস্থা, মুম্বাই এই করেছে, চেন্নাই এই করেছে, ব্যাঙ্গালোর এই করেছে। আমার ভাবতে অবাক লাগে যে কোনো একটা শহরের ওপর দিয়ে যদি 4 কিস্তি উদ্বাস্তুর আপনার বন্যা যদি আপনাকে সহ্য করতে হতো, তাহলে কটা শহর আর দাঁড়িয়ে থাকতো ভারতবর্ষের বুকে? আমাদের ওপর দিয়ে যে বন্যার ঝড়ঝাপটা গুলো গেছে, সুতরাং আমরা এতদিন মুখ বন্ধ করেছিলাম। এবার আমাদের যে সামাজিক ইতিহাস, নট দ্য পলিটিক্যাল ইতিহাস, এটা কিন্তু আমাদের লোকের সামনে বলতে হবে যে আমাদের এই অঞ্চলের মানুষের এই ওভার সিম্পলিফিকেশন অফ সোশ্যাল হিস্ট্রি এইভাবে করা যাবে না। সিম্পলিফিকেশন হচ্ছে আর গ্রোস ওভার সিম্পলিফিকেশন হচ্ছে, যে ইট ইজ নট পসিবল যে আমরা বাঙালি হতে পারি, অসমিয়া হতে পারি, হিন্দু হতে পারি, হতে পারি, কিন্তু আমরা এই যে অ্যাম্পিউটেশনাল সার্জারি, যে আমরা অমুক ঘন্টায় অমুক অ্যালার্মটা বাজলো, আমরা ছুরি দিয়ে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এটা সারফেসে তো আসেনি এতদিন, যেটা শর্মিষ্ঠা বলছিল যে কেন এখন এত বেশি সারফেসে আসছে। তুমি যদি আমাদের আমরা খুব ফরগিভিং। হ্যাঁ, না, আরেকটা জিনিসও আছে যে এতগুলো লোকসভা ইলেকশন আমাদের যা সাম্প্রতিক অতীতে আমি যদি দেখি যে অন্তত আমি 8টা লোকসভা ইলেকশন আমার চোখের সামনে ঘটেছে, সেইখানে যে প্রচার, যে রাজনৈতিক দলগুলো প্রচারের মধ্যে কিন্তু কখনো বিষয়টাকে প্রায়োরিটাইজ করা হয়নি। এইটা কেন এখন আমাদের চোখের সামনে বেশি আসছে? কারণ একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তারা কিন্তু এইটাকেই তারা একটা প্রচারের হাতিয়ার করছে। যখন তুমি কোনো ইস্যুকে প্রচারের হাতিয়ার করবে,
তখন কিন্তু সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় এবং টেনশন তৈরি করে একটা এলাকাতে। আমি সাম্প্রতিক কালে আমি বসিরহাটে গিয়েছিলাম, তুমি জানো সীমান্তবর্তী এলাকা, আমি ওখানকার হিন্দু এবং মুসলিম ওখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছি, তারা টেন্সড। কিন্তু তার কারণটা হচ্ছে যে এই ইস্যুটাকে অলরেডি ভোটের প্রচারে ব্যবহার করা হচ্ছে। ফলে তুমি যখনই কোনো জিনিস ভোটের প্রচারে ব্যবহার করবে তখনই কিন্তু একটা উত্তেজনা ছড়াতে আরম্ভ করবে। ফলে কি হচ্ছে সারা বাংলা জুড়ে যে এই যে টেনশনটা বিল্ড হচ্ছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তারা তাদের ভোটের প্রচারে ব্যবহার করার জন্য যে ইস্যুটা সাবলাইম একটা ইস্যু, কনস্ট্যান্ট ইস্যু এবং আমাদের সামাজিক ইতিহাসের সঙ্গে যেটা জড়িয়ে আছে সেই ইতিহাসটাকে ওভার সিম্পলিফাইড করে প্রয়োজনে ডিস্টর্ট করে এমন একটা দিকে টার্ন করিয়ে নেওয়া হচ্ছে যাতে টেনশনটা বজায় রাখে ভোটের জন্য। যেটা সুরজিৎ দা বললেন, কুণালদা বললেন যে মানুষ তো আর নেই, মানুষের মুখগুলো এখন ভোটের ওই চিহ্নতে বদলে গেছে, ভোটার হয়ে গেছে। আরো একটা দিকে আমার মনে হয় এটা সুরজিতের কাছে একটা পয়েন্ট বলি শর্মিষ্ঠা, এই যে দেবেশের কথাটি নেই, বলে না যে ইতিহাসের নির্মম পরিহাস। আজকের যে আলাপ আলোচনাগুলো হচ্ছে 2-4টে পাতা উল্টে দেখবেন যে হাউ ডিফারেন্ট ইট ইজ ফ্রম বঙ্গভঙ্গের সময় যে আলোচনা হয়েছিল 1905। হ্যাঁ, আমরা যদি খালি বঙ্গভঙ্গের সময় কিছু কিছু সেখানকার আর্কাইভ দেখেন, সেখানে কিছু সেই লেখাগুলো যদি পড়ে দেখেন যে আজকে হয়তো গায়ের রংটা পাল্টেছে, কার্জন নেই, আরবিন নেই হয়তো, কিন্তু the same thing is surfacing in social. এই যে প্রসঙ্গটাতে আমি এলাম যে ওবঙ্গ থেকে এবঙ্গে আসা মানুষজন, একটা তো সময় সত্যি আমরা তাদেরকে ছিন্নমূল দেখেছি, মানে আমি থিয়েটার সিনেমা তো শেষ করতে পারবো না, কিন্তু আমাদের সাধারণ সামাজিক জীবনে ধরো ঘটি বাঙালির লড়াইটা একটা ভয়ঙ্কর লড়াই, রান্না নিয়ে লড়াই, ভাষা নিয়ে লড়াই, ফুটবল মাঠে মোহনবাগান ইস্ট বেঙ্গলের লড়াই, কিন্তু তার মধ্যেও একটা মিষ্টতা আছে, তার মধ্যেও একটা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা আছে। এবং যখন একজন আরেকজনকে বলেছে হ্যাঁ তোদের তো সবই আছিল, তোদের নাকি প্রত্যেকেরই হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে বাগান আছিল, এখানে এসে তো বাবা আমরা থাকতে দিয়েছি বলে আছিস, এইটার মধ্যেও আমি বলছি কোনো ডেরোগেটারি ভাবনা ছিল না, একেবারে কোথাও প্রচ্ছন্ন ভালোবাসা ছিল, কোএক্সিস্টেন্সে কোনো অসুবিধা ছিল না। দিনের পর দিন দেখেছি একই পরিবারে মোহনবাগানের সাপোর্টার আছে, ইস্ট বেঙ্গলের সাপোর্টার আছে এবং প্র্যাকটিক্যালি ঘটি বাঙাল আছে একই পরিবারে। আমার পরিবারই আছে, হ্যাঁ রেগুলার এখনো অবধি জারি আছে। বিশ্বযুদ্ধের পরে জার্মানি তার অ্যাফ্লুয়েন্ট এবং পুয়ার পপুলেশনকে একটা দেওয়াল করে আলাদা করে দিয়েছে, আর আমরা আমাদের ছিন্নমূল ভাই বোনেদের বুকে টেনে নিয়েছি। এটা আমাদের ভারতীয় সংস্কৃতির, মানে তুমি যদি প্রাচীন সংস্কৃতিতে দেখো যে যখনই যে কোনো অন্য জাতির মানুষ আমাদের এই ভূখণ্ডে এসেছেন আমরা কিন্তু তাকে তাড়িয়ে দিইনি, বরঞ্চ তারা আমাদের এই ভারতীয় সংস্কৃতির অংশীদার হয়েছেন এবং আমরা একটা সাংস্কৃতিক বিনিময়ে তাদের কাছ থেকে তাদের সংস্কৃতি আমরা আত্মীকরণ করেছি। আমাদের খাদ্যের মধ্যে তুমি আমাদের যদি খাদ্য বলো যে আলু কি আমাদের আলুটা কি আমাদের ভারতীয় একটা খাদ্য, ভারতীয় এরকম ভাবে তুমি শস্য বলো, তুমি শিল্প বলো, তুমি গান বলো, এমনকি ফুটবল বলো, আমরা যত সংস্কৃতি, যত জাতি, যত মানুষ এসছেন, এটা ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতি হচ্ছে আত্মীকরণ। ঠিক কথা। এই আত্মীকরণটা আমাদের যে ইতিহাস সেটা আমরা ভুলে যাচ্ছি। আর একটা পয়েন্ট শর্মিষ্ঠা হলো যে আমাদের এর থেকে একটা শিক্ষা নিতে হবে, এই যে ডিভিশন ইজ লিমিটলেস। রবীন্দ্রনাথ এবং গান্ধীর মধ্যে যে অ্যান্টি ন্যাশনালিজম নিয়ে যে ডিবেট হয়েছিল, ভারতবর্ষের ইতিহাসে দুটো বিতর্ক বিলীন হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া খুব মুশকিল। একটা হচ্ছে সেই যে চিঠি চালাচালি মহাত্মা এবং রবীন্দ্রনাথের মধ্যে অন ন্যাশনালিজম, দে ওয়ার পোলস অ্যাপার্ট। গান্ধীর যে বিখ্যাত বক্তব্য যে আমি আমার বাড়ির চারিদিকে দেওয়াল তুলে দেবো না, যে ঝড়ে আমি বয়ে না যাই, এটা কার চিঠির উত্তরে ছিল? রবীন্দ্রনাথের চিঠির উত্তরে ছিল। এবং গান্ধীর সঙ্গে আম্বেদকরের যে বিতর্ক অ্যাবাউট সোশ্যাল ডেমোক্রেসি এন্ড পলিটিক্যাল ডেমোক্রেসি, আজকে আমাদের যেন আমরা এই যে এটোখাটা ছেনামেনা করতে যে ব্যস্ত হয়ে পড়েছি, এই পাশবিকতার মধ্যে আমাদের এই বিতর্কগুলোর রেশই হারিয়ে যাচ্ছে। আমি ওই যে কথাটা বলছিলাম, যেটা নিয়ে আলোচনা, যেটা নিয়ে দেবেশ বলছিল, এই যে এখন যে আমরা যদি কোনো এই যে ন্যাশনালিজম নিয়ে এই যে চিঠি চালাচালির যে কথাটা হচ্ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি সাহস করে কোনো কথা বলি, আমাকে বলা হবে যে তুমি পাকিস্তানকে সাপোর্ট করছো।
হ্যাঁ, মানে পাকিস্তানে চলে যাও, এবং সেটা এতটা রবীন্দ্রনাথকে বলা তুচ্ছ হতো, কারণে রবীন্দ্রনাথকে বলা হতো যে ওনার কথায় কান দিও না, উনি কবি। এবং সেই ভয়ের জায়গাটা, সেই ভয়ের জায়গাটা দেখো ভয়ঙ্কর শুধু ভাবে ভয় কেন, আছে। তুমি যদি মনে করো, এবং খেয়াল করে দেখো আমাদের এই গত 5 বছরে কাকে কাকে খুন করা হয়েছে। যখনই কোনো মানুষ ফ্রি স্পিচে গেছেন, যখনই কোনো মানুষ সরাসরি কথা বলেছেন, গোবিন্দ পানসারে থেকে নরেন্দ্র দাভেলকর থেকে আরম্ভ করে আমাদের গৌরী লঙ্কেশ পর্যন্ত সবাইকে কিন্তু টার্গেট করা হয়েছে এবং খুন করা হয়েছে। এবং এই যে খুনটা করা হচ্ছে সেটা একটা নির্দিষ্ট একটা রাইট উইং খুন করছে, তাদের নাম আমরা জানি কিন্তু কেউ ধরা পড়ছে না। তার ফলে কি হচ্ছে, একটা কোথাও একটা সন্ত্রাস ভয়ের একটা বাতাবরণ ভীষণ তৈরি করা একটা হচ্ছে সন্ত্রাস এবং তৈরি একটা হচ্ছে। সার্ভেলেন্স তৈরি করা হচ্ছে। একটা রিসেন্ট একটা ঘটনা এই কেন্দ্রীয় সরকার ঘটাতে চাইছিল, এখন এটা কতদূর গেছে এখন জানি না। সেটা হচ্ছে যে প্রত্যেকে আমরা যা যা SMS মোবাইলে থেকে আমরা যা যা SMS করি, আমার যা ইমেল হয়, আমার যা ফেসবুকে আমি অ্যাকাউন্টে যা যা করি, সমস্ত কিছু ডেটাটার উপর নজরদারি। সমস্ত ডেটার উপর একটা নজরদারি করা হবে। এমনিতেই এটা আধার সুপ্রিম কোর্টে আটকে আছে, জানো তো? সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে আটকে আটকে আছে। আছে। মহুয়া মৈত্র এটার এগেইনস্টে গিয়ে লড়েছেন এবং ওনার দেওয়া ইনজাংশনের জন্যই গোটা জিনিসটা এখন আটকে আছে। এটা খুব একটা না, তার ইম্পর্টেন্ট একটা- জিনিস। অসম্ভব একটা ব্যাপার। না, তার তার মানে একটা সারাক্ষণ নজরবন্দি হয়ে থাকা, এবং তার মানে কোনোভাবেই আমরা কোনো ভালো ছবি করতে পারবো না, তার কোনো একটা ভালো নাটক, সমস্যা। কোনো পরাধীনতা, সম্পূর্ণভাবে না, তার একটা একটা সমস্যা কি জানেন তো? চৌকিদারি, না, চৌকিদার। তার একটা সমস্যা হলো, তো এখন বলে এই যে আমরা ভোট নিয়ে খুব উন্মাদনা করছি, তো ওয়ারেন বুফের একটা মারাত্মক কথা আছে। তো ওয়ারেন বুফে বলেছিলেন যে এইটা নিয়ে এত চিন্তা করো না, দ্য ওয়ার্ল্ড ইজ নট গভর্নড বাই দ্য ভোটস ইউ কাস্ট, দ্য ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই দ্য গুডস ইউ বাই and the media you consume. হ্যাঁ, তো এরা হচ্ছে কিছুটা নিমিত্ত মাত্র। হ্যাঁ, এর পিছনেও এজেন্ডা আছে। আর জবের থেকে আমরা আমাদের এই ডিজিটাল কমিউনিকেশনে আত্মসমর্পণ করেছি, সত্যি কথা, ডিজিটাল কমিউনিকেশনের স্পিড অ্যান্ড ভলিউম অফ কন্টেন্ট, ইট উইল গো উইথ সার্ভেলিয়েন্স। এই বেড়াজাল থেকে বেরোনো খুব মুশকিল। আমি একটা অন্য জায়গায় বলছি, একটু আগে ওই আপনি যখন বলছিলেন কুণালদা যে গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের চিঠি চালাচালি এবং গান্ধীর সঙ্গে B.R. আম্বেদকরের চিঠি চালাচালি, দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা প্রায় ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন পশ্চিমবঙ্গের নিরিখে আমাদের এই সমাজটাকে দেখি, এই যেমন ধরুন আপনাদের প্রত্যেকের কথাতেই তো ধর্ম নিরপেক্ষতা শব্দটা উঠে এলো, যে আমাদের সহনশীলতা আছে, আমাদের কোনোদিন এরকম মারপিট করতে হয়নি, মারপিট করে কিছু আমাদের অ্যাকোয়ার করতে হয়নি। এইটা একটা আমাদের, আমরা ধরে নিই আমাদের একটা বাঙালির বৈশিষ্ট্য। এতগুলো বছর ধরে আমরা যে রাজনৈতিক দলগুলোকে আমাদের এখানে দেখলাম, পালাবদলের আগে পরে, দ্বিতীয়বার পরে, জানি না সামনে লোকসভা নির্বাচনে কি হতে চলেছে, একটা আমার কোথাও মনে হয় যে আমরা যতটা ধর্ম সম্পর্কে সংবেদনশীল, আমরা কি আমাদের বর্ণাশ্রম প্রথাটাকে ঠিক সেইভাবে গুরুত্ব দিয়েছি? আমাদের এখানে কিন্তু আমরা দেখিনি যে দলিত লেভেল থেকে বা ধরুন একেবারে দ্য বটম সোসাইটি থেকে খুব স্ট্রং নেতারা উঠে এসেছেন। আমরা কি সেই জায়গাটাতে যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে কাজ করেছে? যেমন ধরুন, মানে আমি যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই টানতে হয়, যে হরিচাঁদের হাত ধরে যে আন্দোলনটা এখানে শুরু হয়েছিল, সেটা কেবলই একটা মতুয়ার ধার্মিক আন্দোলন হিসেবে তার রূপ পেল, তার রাজনৈতিক রূপটা কিন্তু আমরা দেখতে পেলাম না। আমাদের এখানে একটা মায়াবতী হয় না। তো এইটা আমাদের ঠিক কোন চরিত্রের দিক বলে মনে হয়, বাঙালি সমাজের ঠিক কোন চরিত্রের দিক? এটা ঠিক বাঙালি সমাজের ব্যাপারটা নয়। আমার মনে হয় যেখানে স্পেশালি এই যে ব্যাকওয়ার্ডনেস অ্যান্ড পলিটিক্স, এই যে ইকুয়েশনটা আছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের ভৌগোল, আমাদের সামাজিক ইতিহাসের মধ্যে আছে, যে আমাদের মনে রাখতে হবে যে বাঙালিদের মধ্যে কিন্তু অনেক বেশি এই যে ইসলামাইজেশন অফ বেঙ্গল, ইসলামাইজেশন অফ বেঙ্গল ইজ বেসিক্যালি এই বর্ণাশ্রমিক একটা প্রতিবাদ। কারণ ইসলামে কারা আমাদের এখানে কনভার্ট করেছিলেন, যাদের উপর দিয়ে অকথ্য সামাজিক অত্যাচার হয়েছে, ব্যাকওয়ার্ড কাস্ট। সুতরাং আমাদের যদি দেখি যে সেই 30% পপুলেশন, তারা কিন্তু অনেক আগে, আজকে এই ব্যাকওয়ার্ড, আজকে আমাদের আম্বেদকর গলা তোলার আগে একটা যেমন বিক্ষিপ্ত বুদ্ধিস্ট মুভমেন্ট হয়েছিল,
এতে আম্বেদকরের হাত ধরে। আমাদের বুকে কিন্তু প্রায় 16-17 সেঞ্চুরির আগে থেকে সেই মানুষেরা কিন্তু ইসলামের মধ্যে দিয়ে এই যে সামাজিক এক্সপ্লয়টেশনটা এর হাত থেকে এরা কিছুটা নিষ্কৃতি খুঁজেছিলেন, পেয়েছেন কিনা সেটা আমরা জানি না। এবং পরবর্তীকালে যে কথাটা আবার সেই ঘুরে ফিরে রবীন্দ্রনাথ হানাতানা আলোচনার মধ্যে চলে আসবে যে আমাদের জাতীয়তাবাদ আন্দোলনের মধ্যে তারা এগিয়ে আসেননি কেন, কারণ জাতীয়তাবাদ আন্দোলনের মধ্যেও তো এই কাস্ট ডিফারেন্সটা ছিল। বঙ্কিমচন্দ্র প্রথিত যে আমাদের জাতীয়তাবাদ আন্দোলন, দ্যাট বিকেম এন আপার কাস্ট মুভমেন্ট, তার মধ্যে এদের কোনো জায়গা হয়নি কখনো। কারণ আমাদের এই যেটা ধরে, যে টার্মটা ধরে, পপুলারলি যে টার্মটা ধরে বাঙালিকে ডিফাইন করা হয় সেটা হচ্ছে বাঙালি ভদ্রলোক। নিশ্চয়ই। সো এর প্র্যাকটিক্যালি আমাদের এখানে যে দলিত আছে এটাই তো আমরা কখনো জানিনি, মানে আলাদা করে সেটা আমাদের দলিত শ্রেণী যারা হতে পারতেন, হ্যাঁ, তারা ছিলেন আজকে আমাদের মাইনরিটি পপুলেশন। ঠিকই, দ্যাট ইজ ওয়াই দে আর আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি। ইয়েস। এবং একই রকম ভাবে যেহেতু হায়ারার্কির জায়গা থেকে পলিটিক্যাল নেতা যারা হয়েছেন, হায়ারার্কির জায়গা থেকে বেশিরভাগ কিন্তু একটা উচ্চ শ্রেণীতে বিলং করতেন, এবং সেটা অদ্ভুত সেটা একেবারে মানে সেটা এডুকেশনের জায়গা থেকেও কিন্তু একেবারে মূল কিছু ফ্যাসিলিটি জায়গা থেকেই কিন্তু আসছে। ওটা ওই এই যে স্বদেশী আন্দোলন সময় থেকে এখন বললে অনেকেই জানি না আবার আমাকে সেডেশনে ফেলে দেবে কিনা কোথাও, এই যে ভয়টাই বলছি, এখন যাই হোক, ভয় পেয়ে লাভ নেই। তো সেই সময় থেকে, সেই রবীন্দ্রনাথের ঘরে বাইরের থেকে সময় করে ওনার বক্তব্যটা কি ছিল, যে এই যে সস্তার জামা কাপড় জিনিসপত্র কিনছো না, পেটে লাথিটা কার লাগছে? এই যে আমরা 1 মাস ধরে ভোট দেবো, পেটে লাথিটা কার লাগবে? যে দেশে 60% ইকোনমি ইজ নট ফর্মাল, সে দেশ 1 মাস ধরে ভোট দেয় আর 15 মিনিটে ভোট গোনে, এবং টেকনোলজির সুবিধা নিয়ে। এই তো একটা মানে আমরা ইভিএম এ ভোট দেবো, কিন্তু সেটা কাউন্ট করতে সত্যি 15 মিনিট লাগবে, কিন্তু ভোটটা দেবো আমরা 1 মাস ধরে। যে লোকটা স্টেশনে হকারি করে খায়, যে দিন থেকে ঘরে না বেরোলে তার সেটাই তো, মানে পলিটিক্যাল লিডাররাই শুধু যে মানুষের কথা ভাবছেন না তা নয়, এমনকি ইলেকশন কমিশনও তো ভাবছেন না। আজকে এই যে আপনারা সেদিন নিউজে দেখাচ্ছিলেন রিজার্ভ বাহিনী চলছে, তো মনে পড়ে গেল গুপি গান বাগামাইন, হাল্লা চলেছে, সবাই বলছে একদম হাল্লা চলেছে যুদ্ধে। এটা কি হচ্ছে? দেশের 60% ওয়ার্ক ফোর্সের কোনো জীবন জীবিকার রুজি রোজগারের কোনো চিন্তা ভাবনা নেই, খালি এই সিআরপিএফ যাবে আর এই যাবে আর আমরা 1 মাস ধরে ভোট দেবো। এই জায়গাটা থেকে আমার মনে হয় আরেকটা জিনিসে আমাদের একটুখানি যাওয়া দরকার, আলোচনার দরকার। আমার মনে হয় যে একটা তো সংখ্যা গুরু এবং সংখ্যা লঘুর কথা আমরা বললাম, আমরা এমনটাও ফরওয়ার্ড ক্লাস এবং ব্যাকওয়ার্ড ক্লাসের কথাও বললাম, অর্থাৎ একদল যারা প্রচুর সুযোগ সুবিধা পেয়েছেন এবং তার অ্যাক্সেস আছে, এবং আর একদল যাদের কাছে সেই আলোটা পৌঁছলো না। এই যারা এগিয়ে রইলেন তাদের দায়িত্বটা কি? তাদের দায়িত্ব কি নয় যে যারা পিছিয়ে রইলেন, বা সংখ্যাগুরুর দায়িত্ব কি নয় যে সংখ্যালঘুর হাতটা ধরা এবং উন্নয়ন, তাদের উন্নতি করা? তুমি কি বলবে? অবশ্যই এটা তো যারা এগিয়ে ছিলেন বা এগিয়ে আছেন, যারা সবসময় এগিয়ে থাকার জন্যই যেন তারা এসেছেন, তাদের তো দায়িত্ব যারা পিছিয়ে আছে তাদের হাত ধরে টেনে নিয়ে যাওয়া বা তাদের ছায়া দেওয়া, এটাই তো তাদের দায়িত্ব হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে কি সেই দায়িত্ব, বরঞ্চ উল্টে এমন একটা মনে হয় আমার পিছিয়ে থাকে, হ্যাঁ, এরা যাতে পিছিয়ে থাকে সেই ব্যবস্থাই সার্বিকভাবে যারা এগিয়ে আছেন তারা করতে চান। তার মানে কিছু সামাজিক সুবিধে আমরা সেই জায়গাটা থেকে নিই, তাহলে পলিটিশিয়ানদের দোষটা কোথায়? তারাও তো ওই সুবিধাগুলোকেই অ্যাকোয়ার করে তাদের রাজনৈতিক মত তৈরি করেন। না, সেটা তো সেটাই বলছিলাম যে এই যে যারা যে হায়ারার্কি, যারা যে সুবিধাগুলো পেলো এবং যারা পেলো না, তাদেরকে তো ওই হিসেবটাতেই করা হয়েছে। 34 বছর ধরেও তো ওই হিসেবটাই চলেছে না, যাতে ওই হায়ারার্কিটা ঠিক থাকে। এবং এখানে উন্নয়নের নাম করে এই একটা হাতের মধ্যে এইটুকু উন্নয়নটাকে বলে উন্নয়ন করে চিৎকার করা, যাতে আমি মানে বেড়াটা দিয়ে গাছটা ততটাই বাড়তে দেবো যতটাতে আমার সুবিধা হবে, কনভিনিয়েন্স, আমার সুবিধা হবে, আমি গাছটা
ভারতকে কিছুতেই সেই সারটা দেব না যাতে সে আমার ওপরে যেতে পারে বা আমার সমসাময়িক হতে পারে, সমকক্ষ হয়ে উঠতে পারে। সমকক্ষ হয়ে উঠতে পারে। সেটাই তো চলেছে, সেটা তো এত বছর ধরে আমি তো আমার জন্মানো থেকে তাই দেখছি। এই জায়গাটা থেকে আমার কোথাও এটা মনে হয়, সবাইকেই বলছি, দেবেশ দা, কুণাল দা, যে শুধু হাত ধরে উন্নয়নের পথে নিয়ে যাওয়া নয়, এই যে মানুষগুলো পিছিয়ে রয়েছেন তাদের তো সত্যি সত্যি আমাদের, ধরুন এই গ্রাম্য ভারত বা গ্রাম্য পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই, নানাবিধ বিশ্বাস আছে। সেই বিশ্বাসগুলোকে, এদেরকে তো মানে আমার মনে হয় যে তাদেরকে এইটা বলে দেওয়াও সহজ যে হাতে দুটো তাগা পড়ো, এই বিপদ থেকে উন্নতি পাবে, বা মনসা পুজো করো, এই হবে। এই ফোর্সটার হাত ধরেও কি খানিকটা যে সমস্যাটার কথা আমরা আজকে আলোচনা করছি সেইটা এসে ঢুকে পড়ছে না আমাদের সামাজিক জীবনে? একটা ঘটনা বলছি, কিছুদিন 2-3 দিন আগের সপ্তাহে আমি উত্তর কলকাতায় গিয়েছিলাম। এবারে গোপাল পুজো হচ্ছে প্রচন্ড, মানে বিশাল সাইজের গোপালের মূর্তি তৈরি করে এরকম পুজো, গোপাল পুজো এইভাবে প্রত্যেকটা মোড়ে মোড়ে। কিছুদিন আগে আমরা এটা দেখিনি, আমরা কি জানি? আমাদের ঘরে ঘরে সত্যনারায়ণ পুজোর চল ছিল, সত্যনারায়ণ পুজোর চল ছিল, গোপালকে খাওয়ানো হতো, গোপালকে শিশুর মতো লালন করা হতো, কিন্তু এরকম পাড়ার মোড়ে। দেখো, আমি বলছি যে এটা কি হয় যে আমরা শহরে থেকে বা আমরা এই শহরের সুযোগ সুবিধা ভোগ করে আমরা না ক্রাইসিস পয়েন্ট বুঝতে পারবো না, বিশ্বাস করো। মানে একটা গ্রামের মানুষ, বা তুমি যদি বলো মানে গ্রাম, মানে এখনো তো পশ্চিমবঙ্গের অনেক গ্রাম আছে যেখানে রাস্তা নেই, এখনো অনেক জায়গা আছে যেখানে আলো নেই, তাদের পানীয় জলের জন্য অনেকটা জায়গায় যেতে হয়, তাদের নিজস্ব কৃষি জমি নেই। তো ফলে এই একটা বেসিক জিনিস মানুষের বাঁচার যেগুলো, সেইগুলো যারা সেই তার মধ্যে রয়েছেন, তাদেরকে আমরা এখান থেকে বসে সেই জীবনটা সম্পর্কে আমরা কল্পনাই করতে পারি না যে তারা কিভাবে প্রতিদিন বাঁচেন। তো ফলে আমরা তাদেরকে দেখি দূর থেকে, তাদেরকে রাজনৈতিক দলগুলো দেখে, তারাও তাদের ভোটের জন্য, ভোটের সময়টুকুর জন্যই তাদের কাছে যাবে। এইটার যে স্ট্রাকচারাল যে জায়গা, যে উন্নতির যে জায়গা, তার জন্য যারা অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে কথা বলে, মানে ধরুন অমর্ত্য সেনের এটা একটা প্ল্যানিং আছে, অমর্ত্য সেন এটা নিয়ে একটা কথা বলেছিলেন, সেটা আদৌ আমাদের রুরাল বেঙ্গলের ক্ষেত্রে সেটাকে এই প্ল্যানগুলোকে অ্যাপ্লাই করা যায় কিনা। ফলে এটা একটা বড় প্রজেক্ট, যে প্রজেক্টগুলোকে নিয়ে যদি আমরা আস্তে আস্তে এগোতে থাকি তাহলে তো সামগ্রিকভাবে হবে। কিন্তু শুধুমাত্র ভোটের সময় সংখ্যালঘুদের কথা বলবো আর তাদের উন্নয়নের কথা বলবো এবং তাদেরকে ভোটার হিসেবে ট্রিট করবো, এটা গন্ডগোল। দেবেশের রেশটাতে নেই। আমার মনে হয় যে যাই হোক, আমি সম্পূর্ণ হতাশাবাদী নই। হ্যাঁ, 47 সালে যখন আমরা স্বাধীন হয়েছিলাম, একজন মহিলার গড় আয়ু ছিল 38 বছর, একজন পুরুষের গড় আয়ু ছিল 46 বছর। সেখান থেকে তো আমরা খানিকটা এগিয়েছি। আজকে আমরা 62-67 এর কথা বলছি। সুতরাং আমরা কিছুই করিনি, সব ব্যর্থতা, এটা কেমন ঠিক নয়। আমরা একটা দিকে কিন্তু খুব ভুল করছি, সেটা হচ্ছে ইস্যুস যেমন শিক্ষা, স্বাস্থ্য, হাউজিং, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো কিন্তু পলিটিক্যাল এজেন্ডা না, এটা টেকনোক্র্যাটিক এজেন্ডা। আজকে খেলাধুলোর যদি উন্নতি করতে হয়, সুরজিৎদার মতো মানুষকে মানে হতে হবে। আজকে আর্টস অ্যান্ড কালচারের কথা হলে, পারফর্মিং আর্টসের, আজকে হেলথ কেয়ার নিয়ে কথা হলে, আজকে সেখানে একটা প্রপার এক্সপার্টিজ এবং টেকনোক্র্যাটিক টুল লাগবে। সেটা কোথাও হয় না। যেটা হয়, যেটা ধরো যখন একটা অডিটোরিয়াম, যখন সিম্পল একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি তোমার কথা কমপ্লিমেন্ট করছি। যখন একটা কোথাও একটা ধরো একটা অডিটোরিয়াম তৈরি হচ্ছে, সেখানে কোন থিয়েটারের লোকদেরকে ডাকা হয় না, সেটা কিন্তু আমাদের দেখে শিখতে হবে। আজকে এশিয়াতে আমাদের চোখের সামনে দিয়ে যে দেশরা গিয়েছে, আপনি আজকে যেমন ধরুন, আমি একটা আলোচনায় শুনলাম কেউ আজকে এজেন্ডায় বলছে, ও আমি ক্ষমতায় আসি, আমি প্ল্যানিং কমিশনকে ভেঙে বোম মেরে গুঁড়িয়ে দেবো, আবার আমি নতুন করে দুটো পাথর ঘষে পাথর জ্বালাবো। এই সমস্ত ছেলে খেলাগুলো কিন্তু কোথাও হয় না। You look at countries like Japan, Korea, etc. যারা কিনা এক সময় তারা জাপানিজ কলোনিয়ালিজমের মধ্যে ছিল, তারা এগিয়ে গেছে কেন? তাদের মধ্যেও রাজনীতি আছে, পার্টি আছে, সব আছে। সিঙ্গাপুরের কথা চিন্তা করে দেখুন,
তারা প্রতিটা কোর ডোমেন এরিয়াকে তারা পিপল উইথ এক্সপার্টিজ শিক্ষাকে শিক্ষাবিদরা এগিয়ে নিয়ে যাবেন। পলিটিসাইজেশন অফ এডুকেশন, আজকে হেলথ কেয়ার নিয়ে আজগুবি পলিটিক্স হচ্ছে। কি হচ্ছে? আমি একটা ছোট, আপনি যেমন সরকারি হসপিটালের কথা বললেন, খুব ভালো কাজ হচ্ছে। অন্যদিকে চিন্তা করে দেখুন কি হয়, মাঝে মধ্যে 2000, 3000, 5000 নার্সের বিজ্ঞাপন বেরোয়, ট্রেন্ড নার্সেরা। আজকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান কলকাতার বুকে তাদের কাজকর্ম বন্ধ হয়ে যেতে বসেছে, কারণ 150, 200, 300 নার্স প্রতিবার যারা ট্রেন্ড, তারা কি করছে? তারা কাজকর্ম ছেড়ে বসে বসে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মাইনে নিচ্ছে। সুতরাং কেন হচ্ছে? কারণ কোর ডোমেন এরিয়া নলেজ আছে এমন লোক তো এই পলিসিগুলো করছে না। পারফর্মিং আর্টসে করছে না, খেলাধুলোয় করছে না, স্বাস্থ্যতে করছে না। সুতরাং একটা ম্যাচিওর ডেমোক্রেসিকে বুঝতে হবে যে এই কোর কম্পিটেন্সের সঙ্গে পলিটিশিয়ানরা তাকে কমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু এই 5 বছর অন্তর অন্তর আমরা আবার দুটো পাথর জেলে আগুন জ্বালবো, তাহলে এই ফার্নেসের থেকে কোনো প্রোডাকশন বেরোনো খুব শক্ত হয়ে পড়বে। কিন্তু এই পাথর জেলে আগুন জ্বালাটাই তো হচ্ছে, কিন্তু সেইটা থেকে তাহলে আমরা কি, মানে অন্তত সেটা তো করা যেতে পারে যে যখন ওই আগুনটা জ্বললো 5 বছরে অন্তত সেই লোকগুলোকে ঠিক করা, যাতে কাজটা অন্তত বেসিক জায়গাটা, বেসিক ফাউন্ডেশনটা তৈরি হয়। সেটাও তো হচ্ছে না। যেটা দেবেশ বললো, আমরা গিয়ে মেকআপ রুমে দেখলাম, মেকআপ রুমের আয়নাটা একদম উল্টো দিকে, লাইটটা একদম উল্টো দিকে, আমাদের বাইরে থেকে আলো নিয়ে যাতে মেকআপটা ঠিক মতো হয় সেটা খরচ বাড়লো। একদম শেষ পর্বে দাঁড়িয়ে আছি। যে কথাটা আপনি বললেন যে এক্সপার্টাইজ নিয়ে কাজ করা, এর সঙ্গে দুটো জিনিস আমার মনে আরো ভীষণভাবে জড়িয়ে আছে, যেটা নিয়েই ইলেকশনের আগে আমার ছোটবেলায় আমি খুব আলোচনা হতে দেখতাম, যে দুর্নীতি পরায়ণতা, এবং যে দায়িত্বটা পেয়েছেন তার থেকে তিনি সেটাকে দায়িত্ব হিসেবে দেখবেন, সেখান থেকে আবার তিনি খানিকটা ওই ক্ষমতার লোভ তার না তৈরি হয়। এই দুটো জিনিসও কিন্তু মানে প্রচুর আলোচনা হতো, যেটা এবারের নির্বাচনের আগে কিন্তু আমার মনেই হচ্ছে না দুর্নীতি একটা ইস্যু। একবারও কারোর মুখে শুনছি না। ধর্ম এত বড় ইস্যু, দুর্নীতি তো আর ইস্যু নয়। না, দুর্নীতি ইস্যু হওয়া সম্ভব নয়, কারণ 80% অফ পলিটিক্যাল ফান্ডিং ইজ নন ট্রান্সপারেন্ট। এক্স্যাক্টলি, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। সুতরাং যেখানে 80% আমাদের বাজেট সেশনে যেখানে 1.5 দিন না 1 দিন কাজ হয়েছিল, সেদিন একটা বিলই পাস হয়েছিল। সেই বিলটা হচ্ছে যে ফরেন ডোনেশন ইনটু পলিটিক্যাল পার্টিজ উইল নট বি কোয়েশ্চেনড। সুতরাং দুর্নীতি ইস্যু হবে কি করে? সুতরাং আমাদের এই কনসিয়াসনেস গুলো আসতে হবে যে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে হ্যাঁ, দুর্নীতিকে আমরা নানান রকম সিনোনিমাস নমেনক্লেচারে কনফিউজড হয়ে যাচ্ছে। বাংলার এজেন্ডা আমরা আজকে এখানে শেষ করব। অনুষ্ঠানের এই আলোচনা আরো বহুদূর এগোতে পারতো, কিন্তু এই পরিসরের মধ্যে আমরা অনেকগুলো বিষয় ছুঁয়ে গেলাম। কিন্তু যে জায়গাটা আজকে মূলত আলোচনার মধ্য দিয়ে আমরা ধরে রইলাম, বা যে জায়গাটাকে অন্ততপক্ষে খানিকটা ছোঁয়ার, একটু ডিপলি ছোঁয়ার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে নির্বাচনটা মানুষের জন্য হোক, মানুষের কথা ভেবে হোক, শুধুমাত্র রাজনৈতিক দল এবং কতগুলো রাজনৈতিক চিহ্ন করে নয়, মানুষের মুখে বা মানুষের পিঠে কতগুলো ওই 69 পাড়া আর 71 ক পাড়া করে নয়। ওটা একেবারেই তাদেরকে, তাদের মুখগুলো দেখে এবং তাদের ইস্যুগুলোকে ধরেই তাদের উন্নয়নের জন্য নির্বাচন হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের আমাদের অনুষ্ঠান বাংলার এজেন্ডা এখানেই শেষ করছি। নমস্কার।